কার্তিক বন্দ্যোপাধ্যায় নিবেদিত ইউটিউব চ্যানেল অল্প জীবন গল্প জীবনে আপনাকে স্বাগত জানাই। জীবন সে তো অল্পই, আর সে জীবন কেবলই গল্প। শুরু হচ্ছে আজকের গল্পনাট্য বৃন্দাবনের আন্ডারগ্রাউন্ড। রচনা ও পরিচালনা কার্তিক বন্দ্যোপাধ্যায়। পাঠাভিনয়ে কার্তিক ও সঙ্গীতা। নমস্কার। আজ আপনাদের একটা মজার গল্প শোনাবো। এই গল্পটাও নিশ্চয়ই জীবনেরই গল্প, কিন্তু তার চেয়ে বড় কথা, জীবনের এই গল্পটা আদতে গল্প হয়ে ওঠার গল্প। ব্যাপারটা কেমন গোলমেলে শোনালো? আচ্ছা, আগে বরং শুরু করা যাক। গল্পের নাম তো আগেই শুনেছেন, বৃন্দাবনের আন্ডারগ্রাউন্ড। তবে এই বৃন্দাবন সেই বৃন্দাবন নয়। এ কাহিনীর মুখ্য চরিত্রের নাম বৃন্দাবন কিশোর রায়চৌধুরী। পূর্বপুরুষেরা কোনো কালে জমিদার মতো ছিলেন আর কি, কিন্তু এখন ওই নামে তালপুকুর, ঘটি ডোবে না। সে যাই হোক, হেসে খেলে বেঁচে বর্তে থাকা সাধারণ মধ্যবিত্ত ছাপোষা গপ্প লিখিয়ে বৃন্দাবনবাবু হঠাৎ করে একটা অদ্ভুত সমস্যার মুখোমুখি হয়েছেন। পরপর দুবার মূর্তিমান এক আপদ তার সামনে এসে দাঁড়িয়েছে, আর তারপরই যাতে তৃতীয়বারও একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তাই তিনি নড়ে চড়ে বসলেন। বৈঠকি চালে নিজেকেই তিনি বললেন, হুম হুম, ব্যাপারটা তো মোটেই সুবিধের নয়। বুড়ো বয়সে শেষকালে শরণার্থী হতে হবে নাকি? একটা কিছু তো বিহিত এবার করতেই হয়। নিজের সঙ্গে এমন কথা বলতে বলতে ব্যাপারটার সর্বাধিক গুরুত্ব অনুধাবন করে যেমন ভাবা তেমন একটা কাজ করলেন। বৃন্দাবনবাবু সোজা থানায় গিয়ে হাজির হলেন। শটান বড়বাবুর চেম্বারে ঢুকে কোনো রকম ভনিতা না করে নমস্কারের ভঙ্গিমায় হাত জোর করে বলে উঠলেন, কদিন ধরে একটা খুব জটিল সমস্যায় পড়েছি স্যার। বড়বাবু টেবিলে মুখ গুঁজে কি সব লিখছিলেন। বৃন্দাবনবাবু একটু থেমে বড়বাবুকে আরো কিছুটা সময় দিয়ে তার একটা কিছু প্রতিক্রিয়া শোনবার আশায় দাঁড়িয়ে রইলেন। কিন্তু নইব নইব চ। বড়বাবু হয়তো শুনতেই পাননি ভেবে বৃন্দাবনবাবু আবারও একই ডায়লগ রিপিট করলেন। বড়বাবু এবার বিরক্ত মুখে তাকালেন। সামনে যেন কোনো আজব জীবকে দাঁড়িয়ে থাকতে দেখছেন এমন পাড়া মুখে কুঞ্চিত প্রশ্ন আঁকলেন। বৃন্দাবনবাবু এবার সরাসরি তার জীবনে পরপর দুবার ঘটে যাওয়া সাংঘাতিক ঘটনাটা বিবৃত করলেন। স্যার, ভুঁইফোড় এক ইংরেজ সাহেব হঠাৎ করে আমার কাছে এসে দাবি করছেন আমার বসত বাড়িটা নাকি তাঁর। অত্যন্ত অসহায়ভাবে বৃন্দাবনবাবু তার জীবন মরণ সমস্যাটা যত তাড়াতাড়ি করে সম্ভব নিবেদন করলেন দারোগাবাবুর কাছে। দারোগাবাবু গুলি গুলি চোখ জোড়া খাতা থেকে তুলে বৃন্দাবনবাবুর দিকে কৌতূহলী হয়ে তাকালেন। অফিসারের দোহারা চেহারা, মেদহীন মুখে কাঠিন্য প্রকট। কাঁচা নিমপাতা মাখা বিকৃত মুখে চোখ কুঁচকে অফিসার বৃন্দাবনবাবুকে জিজ্ঞেস করলেন, কি বললেন? ইংরেজ সাহেব বলছেন আমার বাড়িটা আসলে নাকি তাঁর বাড়ি। স্কুলের নিচু ক্লাসের ছাত্র পড়ানোর মতো করে থানার স্যারকে টেনে টেনে গ্যাপ দিয়ে বৃন্দাবনবাবু বুঝিয়ে বলতে চাইলেন তার সঙ্গে পরপর দুবার ঘটে যাওয়া সাংঘাতিক ব্যাপারটা। তেতো মুখে মিষ্টি চলে না। ছোটবেলায় দিদিমা যখন জোর করে মুখ টিপে ধরে কালমেঘের রস গেলাতো, তারপর একটা ডাঁসা পেয়ারা হাতে ধরিয়ে দিয়ে বলতো, বেশ করে চিবিয়ে চিবিয়ে খা দিকিনি, তেতো কেটে যাবে। কিন্তু বৃন্দাবনবাবু স্পষ্ট বুঝতে পারলেন তার বোঝানোর পেয়ারার রসে তেতো মুখের স্বাদ ফেরেনি।
তার কথা এবং বোঝানোর বহর দেখে বরং অফিসারের মুখে আরও বিকৃতির সঙ্গে ব্যঙ্গের একটা নিদারুণ সংমিশ্রণ ঘটে গেল। সেই ধোঁয়াশাময় অভিব্যক্তি চোখে মুখে ধরে রেখে তিনি জিজ্ঞেস করলেন, ইংরেজ সাহেব, ইংল্যান্ড থেকে বাংলায় এসে আপনার বাড়ি দখল করতে চাইছেন? হ্যাঁ, বলেন কি? বৃন্দাবন বাবু কাঁচুমাচু মুখে বললেন, আগে ইংল্যান্ড নয়, মাটির নিচে, মানে স্যার আমার ঘরের ঠিক তলায় আন্ডারগ্রাউন্ডে থাকেন। বলতে বলতে কেমন যেন স্বভাব বিরুদ্ধ ভাবে তোতলাতে লাগলেন বৃন্দাবন বাবু। ভেতরে ভেতরে একটু হলেও চমকালেন অফিসার ঝাঁ। বাঙালি লোকটির বাড়ির মাটির নিচে ইংরেজ, এমন সাংঘাতিক অভিযোগ তার ১৩ বছরের পুলিশি জীবনে প্রথম শুনলেন তিনি। লোকটা পাগল টাগল নয় তো? কয়েক মুহূর্ত চুপ করে থেকে অফিসার বৃন্দাবন বাবুর আপাদ মস্তক পরখ করলেন। পরিপাটি ভদ্রলোক বলতে যা যা বোঝায়, ঝকঝকে সাদা ধুতি, ইস্ত্রি করা পাঞ্জাবি, ঠিকঠাক চুল আঁচড়ানো, দাড়ি গোঁপ নিখুঁত কামানো। পাগল হলে সবকিছু এমন নিট অ্যান্ড ক্লিন থাকতো না, কিছু না কিছু নির্ঘাত উল্টোপাল্টা হতো। মস্তিষ্কের শৃঙ্খলায় গরমিল হলেই নাকি মানুষ পাগল হয়, এক ডাক্তারবাবু বলেছিলেন একবার। কিন্তু লোকটা যদি পাগল না হন আর কেসটা যদি সত্যি সত্যিই সত্যি হয়, তাহলে তো আরো খারাপ। তার অধীনস্থ থানার নাকের ডগায় একজন স্থায়ী ভারতীয় বাসিন্দার বাড়ির আন্ডারগ্রাউন্ডে এখনো বিদেশি লালমুখ ইংরেজ সাহেব বাস করছেন। মানে স্বাধীনতার আগে থেকে ঘাপটি মেরে বেটা বসে আছে, অথচ দেশের গোয়েন্দা দপ্তরও কিচ্ছুটি জানতে পারল না। চেয়ারে নড়ে চড়ে সোজা হয়ে বসলেন অফিসার টি.কে. ঝাঁ। বৃন্দাবন বাবুর চোখে চোখ রেখে জেরা শুরু করলেন। উনি আপনাকে ঠিক কি বলতে চাইছেন বলুন তো? শুধু বলতে চাওয়া নয় স্যার, সরাসরি বলছেন আমার বসত বাড়িটা তাঁর নাকি পূর্বপুরুষের সম্পত্তি। এতদিন মাটির নিচে বহু কষ্ট করে দিন কাটিয়েছেন, এবার থেকে উপরে উঠে বসবাস শুরু করবেন। তাই আমাকে অবিলম্বে অন্যত্র আমার বাড়িটা সরিয়ে নিয়ে যেতে হবে। ঝাঁ সাহেব চুপ করে রইলেন কিছুক্ষণ। আর কি জিজ্ঞেস করবেন ঠিকমতো বুঝে উঠতে পারলেন না। সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। সবুজ রঙের বোতল খুলে এক চুমুক জল পান করতে চাইলেন, কিন্তু বোতলের মুখ বড় হওয়ায় জলটা মুখ চলকে জামায় গিয়ে পড়ল। সেটা ঝাড়তে ঝাড়তে জাঁদরেল অফিসার চেয়ারে হেলান দিলেন। বৃন্দাবন বাবুর একটু হাসি পেল, কিন্তু যেখানে সেখানে তো আর হাসা যায় না। অনেক হাসি কান্নার জন্ম দেয়, এ তার বিলক্ষণ জানা আছে। ঝাঁবাবু হেলানো চেয়ারকে ততোধিক হেলিয়ে মাথাটাকে পুরো পিছন দিকে ফেলে চোখ বুজে পড়ে রইলেন। এই ভঙ্গিমাটা তিনি শিখেছেন একজন অত্যন্ত দক্ষ সিনিয়র অফিসারের কাছে। এইভাবে ৩ মিনিট থাকতে পারলে নাকি মস্তিষ্কে নানান সমাধান সূত্র গজিয়ে ওঠে। যদি তাতেও কোনো দিশা না পাওয়া যায়, তবে কেসটা ঝেড়ে ফেলে রেফার করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। সিনিয়র অফিসার এমন বহুবার করেছেন। ৩ মিনিট কেন, প্রায় ৫ মিনিট কেটে গেল, কিচ্ছু গজালো না তার মাথায়। বৃন্দাবন বাবু তখন ভেতরে ভেতরে প্রমাদ গুনতে শুরু করে দিয়েছেন। ভাবছেন তার সমস্যা শুনে স্যারের আবার কোনো সমস্যা শুরু হলো না তো। আর ঠিক তখনই ঘাড় সোজা করে বুদ্ধিমানের কাজটাই করলেন অফিসার ঝাঁ। হঠাৎ ব্যস্ত হয়ে পড়ে দ্রুত লয়ে বললেন, এটা আমার কেস নয়, আপনি বরং কোনো উকিলের সঙ্গে কনসাল্ট করুন, উকিলরাই এইসব জমিবাড়ি কেস সলভ করেন। প্রায় প্রতিবর্ত ক্রিয়ার মতোই বৃন্দাবন বাবুর মুখে চলে এলো, বাহ। এটা যদিও তিনি নির্গত করলেন না, তার বদলে হাত কচলে অন্য কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু
একগাদা আংটি পরা হাত নেড়ে মুখের ওপর ঝাঁপ বন্ধ করে দিলেন দারোগা বাবু। ব্যর্থ মনোরথ হয়ে বাইরে বেরোলেন বৃন্দাবন বাবু। তাকে দেখেই এগিয়ে এলেন এক রোগাপাড়া কনস্টেবল। তার কাঁধের পিছন থেকে উঁকি দিচ্ছে যাত্রায় ভাড়া পাওয়া যায় এমনই দেখতে একটা কালচে বন্দুক। একগাদা ভালো উকিলের খোঁজ নাকি তার কাছে আছে। ডাক্তার দেখাতে গিয়ে যেমন প্যাথোলজির পরীক্ষা কোথায় কোথায় হয় বলার লোক থাকে, থানাতেও তেমনি। বুঝে খানিক হতচকিত হলেন বৃন্দাবন বাবু। গলা নামিয়ে মিনমিন করে কনস্টেবলটি বললেন, আপনি বরং সোজা গরাং চাকলানবিসের কাছে চলে যান। গরাং চাকলানবিস? হ্যাঁ মশাই, 17 পুরুষের উকিল বংশ, বাড়ি বেনেতে মালা, টোটোকে বলুন পৌঁছে দেবে। বাবা, গরাং চাকলানবিস, বেনেতে মালা, নামগুলো সব কেমন কেমন। তেমন উৎপটাঙ্গা নাম তো কতই থাকে। সে নিজেই তো একবার ওই গোবরে পোড়া অঞ্চলের মরাখা গ্রামে ভূত নিয়ে একটা জলজান্ত গল্প লিখেছিল। কিন্তু এই কদিন যা ঘটছে সমস্ত ব্যাপারটাতেই কেমন যেন একটু ইয়ে ইয়ে লাগছে। ভাবতে ভাবতে রাস্তায় নেমে একটা টোটোকে ধরলেন বৃন্দাবন বাবু। বললেন, ভাই একটু আমাকে গুয়েতেমালা নিয়ে যাবে? গন্তব্যের নাম শুনে টোটো চালকের তো ভিড়মি খাওয়ার উপক্রম। তার হঠাৎ করে মনে পড়ে গেল ছোটবেলায় ওই ভূগোলের বইয়ে পড়েছিল গুয়েতেমালার নাম। দূরের কোন দেশ একটা, ওই বোধহয় অনেক গুহা টুহা আছে। সে যাই হোক, টোটোয় চড়ে লোকটা সেই দূর দেশে যেতে চাইছে। পাগল না পরিযায়ী? না না, হবে না হবে না, আমার অত চার্জ নেই, হবে না বলেই ঝড়ের বেগে চালিয়ে দিল টোটো। বিস্মিত হলেন বৃন্দাবন বাবু। যাবে না যাবে না, অমন হুশ করে পালিয়ে যাবার কি আছে? ও হো 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 হো, নামটাই সে গন্ডগোল করে ফেলেছে। আরে ওটা গুয়েতে মালা নয়, বেনেতে মালা। সেই ভয়ই বোধহয় টোটো ভাই। নিজের মনেই হেসে ফেললেন বৃন্দাবন বাবু। দুপা এগিয়ে থানার পাশটাতে একটা চায়ের দোকানে গিয়ে 1 কাপ চিনি ছাড়া দুধ চায়ের অর্ডার দিলেন। বৃন্দাবন বাবুর মুখে জায়গাটার নাম শুনে মধ্যবয়সী চা বিক্রেতা বললেন, মশাই শুদ্ধ নাম বললে কেউ আজকাল বুঝতে পারে না, বলতে হবে বেন্তামাল। ওই যে পাশের গ্রাম হাঁপানিয়া, লোকে বলছে হাঁপানে, হাঁপানীয় অর্থাৎ ভালো জল, সেখানে হয়ে যাচ্ছে কিনা হাঁপানি রুগী। তারপর ধরুন আমদাবাদ, সেটাকে লোকে বলছে আন্দাবাজ। শুনে কেমন ধান্দাবাজ টাইপের শোনায় না? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আধার কার্ডকে বেশিরভাগ লোকই দিব্যি বলে দিচ্ছে আধার কার্ড। পুরো মানেটা পাল্টে যাচ্ছে মশাই। চা দোকানের ঠোঁটের ডগায় হাতে গরম একগুচ্ছ এক্সাম্পল রেডি দেখে বৃন্দাবন বাবু বেশ প্রভাবিত হয়ে পড়লেন। লোকটা চা বিক্রি করলে কি হবে, জ্ঞানের ভান্ডার। ছাকনিতে সসপ্যান ঠুকতে ঠুকতে দোকানদার আরো বললেন, জায়গাটার আসলে নাম ছিল বেনেতেলি তামলা। আগে ওখানে ওই 3টে জাতের মানুষ বসবাস করতেন। আচ্ছা। বৃন্দাবন বাবু সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে রইলেন লোকটির দিকে। লোকটি যার পরনাই আনন্দে একটু বেশি করেই চা ঢাললেন বৃন্দাবন বাবুর ভাঁড়ে। ভাঁড় উপচে গেল, তাতে পরোয়া করলেন না চা দোকানি। তারপর হঠাৎই একটু ইতস্তত করে গলা নামিয়ে বললেন, আমি আর কতটুকু জানি দাদা, আসলে অনেক জ্ঞানীগুণী লোক আমার দোকানে চা খেতে আসে কিনা। বৃন্দাবন বাবু ওপর নিচে বার 3 ঘাড় নাড়লেন। আসলে তার মনে পড়ে গেছে কোথায় যেন একবার শুনেছিলেন চায়ের দোকানে যারা দীর্ঘক্ষণ বসে গুলতানি করে তারা সবাই কোনো না কোনো বিষয়ে পণ্ডিত। চা পর্ব শেষ হতেই চা দাদাই উপযাজক হয়ে একটা টোটো ডেকে দিলেন। বৃন্দাবন বাবু যাতে না ভুল করে আবার ঠিক নাম বলে ফেলেন, তাই সে তল্লাটের নামটাও টোটোর ড্রাইভারকে বুঝিয়ে বলে দিলেন। টোটো রাস্তার সঙ্গে ছন্দ বজায় রেখে
ঝড়াং ঝড়াং করে এগোতে লাগলো। উকিলবাবুর বাড়িতে ঢুকে নেম প্লেটে চোখ রাখলেন বৃন্দাবন বাবু। পরপর 3টি নাম লেখা রয়েছে, অভয়ঙ্কর গড়াং, ডাকফড়িং চাকলাদার, নবকিঙ্কর পত্রনবিশ। আরে বাস, একদম পিউরিফায়ারের জলের মতো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। উক্ত 3টি নাম থেকে বর্তমান উকিল গড়াং চাকলানবিশ। কিন্তু তার পূর্বপুরুষদের আলাদা আলাদা পদবি কেন? এই বিষয়টা ভাবিয়ে তুলল বৃন্দাবন বাবুকে। চেম্বারের বাইরে দেখা যাচ্ছে বেশ কয়েকজন গভীর উদ্বেগ নিয়ে বসে রয়েছেন। কেউ কেউ আবার টেনশনে পাইচারিও করছেন। একজন পেডডাগড়া অ্যাসিস্ট্যান্ট অতি ব্যস্ততার সঙ্গে সেসব তদারকি করছে। 6 জনের পর বৃন্দাবন বাবুর ডাক এলো। উকিলের নামটা শুনে যতটা ভারিক্কি মনে হয়েছিল, তাকে দেখতে কিন্তু তেমনটি নয়। বয়সও বেশ কমই গড়াঙ্কিলের। এই গড়াঙ্কিল নামটা বৃন্দাবনবাবু নিজেই দিয়ে দিলেন। গড়াং উকিল সমান গড়াঙ্কিল। বৃন্দাবনবাবু হাত জোর করে নমস্কার করলেন সদ্যজাত গড়াঙ্কিলকে। কালো ব্লেজার পরা উকিল ছেলেটি চশমার ফাঁক দিয়ে তেরছা করে চাইলেন। প্রতি নমস্কার করার তার সময় কোথায়? হাজারো সমস্যায় জর্জরিত মানুষের সমাধানকারক তিনি। বৃন্দাবনবাবু থানা, পুলিশ, আইন, আদালত থেকে শত হস্ত দূরে থাকেন। হাতে পাঁচে না থাকা নিপাট নির্বিরোধী মানুষ। স্থানীয় পত্রপত্রিকায় টুকটাক গল্প লেখেন, কিংবা রেডিওয় 2-1টি ওই কথিকা টাইপের লেখা পাঠান। এখানে উকিলি ব্যাপার স্যাপার তার পুরো র্যাডারের বাইরে। এ বিষয়ে তার একটা প্রবাদ কেবল জানা আছে, পুলিশে ছুঁলে 18 ঘা আর উকিলে ছুঁলে 36 ঘা। তার মানে না দোষ করেও 3-18-54 ঘায়ের শিকার তিনি ইতিমধ্যেই হয়ে গেছেন। মধ্যবয়সী মানুষটা হতভম্বের মতো দাঁড়িয়ে আছে দেখে ইয়াং গড়াং জিজ্ঞেস করলেন, কিছু বলবেন? বৃন্দাবনবাবু মুগ্ধ হয়ে উকিল মশাইয়ের পিছনের আলমারিতে থরে থরে সাজানো সারি সারি বই দেখছিলেন। সবই মনে হচ্ছে আইন আদালতের বই। অনেক দিনের একটা বাসনা হঠাৎ তার মনে চাগার দিল। জলজলে চোখে জিজ্ঞেস করে ফেললেন, আচ্ছা, আপনার কাছে সংবিধানের কোনো বাংলা সংস্করণ আছে? গড়াং চোখ মুখ কুঁচকে ভুরু বেঁকিয়ে চোখ তুলে অনন্ত কৌতূহল নিয়ে বৃন্দাবনবাবুর দিকে তাকিয়ে রইলেন। চেম্বারের প্রাইম টাইমে এমন অপ্রাসঙ্গিক খোঁজেও কেউ আসতে পারে? যত্তসব। তিতিবিরক্ত উকিল সাহেব তাচ্ছিল্য মিশিয়ে টেরা গলায় বললেন, হ্যালো, এটা বুক স্টল নয়, রিডিং লাইব্রেরি। এগুলো পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। তারপর চোখ নাচিয়ে জানতে চাইলেন, আপনার কি আর কিছু বলার আছে? বৃন্দাবনবাবু ব্যস্ত হয়ে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আসল কথাটাই তো বলিনি স্যার। স্যার বলতে ঠিক ইচ্ছা হচ্ছিল না হাঁটুর বয়সী ছেলেটাকে, কিন্তু অতি পাকা চ্যাংড়া উকিল আবার না তাকে অযথা জ্ঞান দেয়, তাই। সামনে রাখা কাঠের চেয়ারে বসে সমস্যাটার কথা এক ঝলক চিন্তা করে নিলেন বৃন্দাবনবাবু। সকাল থেকে একের পর এক ঝুট ঝামেলায় বেমালুম তিনি ভুলেই যাচ্ছিলেন আসল সমস্যার কথাটা। অবশেষে মনে করে করে সমস্ত ঘটনা বিস্তারিত বললেন বৃন্দাবনবাবু। সঙ্গে এও বললেন যে থানা থেকেই তার কাছে পাঠানো হয়েছে। উকিলবাবু এতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এবার মনে হয় পর্যবেক্ষণ করতে শুরু করলেন বৃন্দাবনবাবুকে। তিনি কেন, সম্ভবত তার কোনো বিখ্যাত পূর্বপুরুষই এমন অদ্ভুতুরে সমস্যার সম্মুখীন হননি কখনো। মোষড়ে পড়তে গিয়েও স্মার্ট হবার চেষ্টায় গড়াঙ্কিল প্রশ্ন করলেন, আপনার নামে জায়গার মিউটেশন করা আছে? আগে হ্যাঁ, পর্চা দেখবেন, জেল নং, দাগ নং। উকিল হাত তুলে থামিয়ে বিচারকের ঢঙে জিজ্ঞেস করলেন,
ইংরেজ সাহেব আপনার আন্ডারগ্রাউন্ডে কতদিন বাস করছেন? 180 বছর। হ্যাঁ? আঁতকে উঠলেন ইয়াং উকিল। 180 বছর কেউ বেঁচে আছেন বা ছিলেন বলে তো শোনা যায়নি। শিরদাঁড়া সোজা করে রিভলভিং চেয়ার ঘুরিয়ে চারদিকের দেওয়ালে অসহায় চোখ জোড়া বোলাতে লাগলেন উকিল। বৃন্দাবনবাবুও সেই মতো চোখ ঘোরালেন। দেখলেন দেওয়াল জুড়ে কালো কালো কোট পরা নানা ব্যক্তির বাঁধানো ছবি টাঙানো রয়েছে। নিশ্চয়ই ওনার পূর্বপুরুষগণ। জটিল কেসে ফেঁসে গেলে গড়াঙ্কিলের বোধহয় ওদের কথা মনে পড়ে যায়। কিন্তু বৃন্দাবনবাবু স্পষ্ট বুঝতে পারলেন ওগুলো কেবলই ছবি হয়েই স্থির আছে। হঠাৎ মুচকি হাসলেন গড়াং। ও বাবা, এ আবার হাসতেও জানে ভেবে কিছুটা আনন্দ পেলেন বৃন্দাবনবাবু। চেয়ার ঘুরিয়ে বৃন্দাবনবাবুর দিকে দাঁত বের করে ছেলেটি বললেন, এ তো দেখছি মশাই ভুতুরে ব্যাপার স্যাপার। আপনি বরং কোর্ট কম্পাউন্ডে চলে যান। ওখানে অনেক ওঝা তান্ত্রিক পিশাচ সিদ্ধ সব বসে থাকে। ওরাই জেনারেলি এইসব কেস ফয়সালা করে। বৃন্দাবনবাবু যথাযথভাবে উপলব্ধি করতে পারলেন উকিলের দৌড়। মৃত পূর্বপুরুষদের দিকে তাকিয়ে ভূতের কথা মনে পড়েছে তার। হতাশ বৃন্দাবনবাবু বাইরে বেরোতেই পেটডাগড়া সেই অ্যাসিস্ট্যান্ট সোৎসাহে বলে উঠলেন, আপনি সোজা কোর্ট চত্বরে তেমাথায় তেঁতুল গাছের তলায় চলে যান। দেখবেন প্লাস্টিক পেতে জটাধারী এক তান্ত্রিক শেকড় বাকড় মাদুলি ঘোড়ার নাল জালকাটি মরার খুলি নিয়ে বসে আছে। নাম হরিতান্ত্রিক। দেখতে হার গিলে, কিন্তু কামরূপ কামাখ্যা ফেরত। জানেনই তো, বিলেত ফেরত ডাক্তার আর কামাখ্যা ফেরত তান্ত্রিক একই ব্যাপার। তা বটে। বৃন্দাবনবাবু আর কথা বাড়ালেন না। শেষ দেখতে অগত্যা গুটি গুটি পায়ে কোর্টের পথে পাড়ি দিলেন। প্যাঁকাটি বক চেহারা কালো হয়ে যাওয়া লাল পোশাকধারী হরিতান্ত্রিককে খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হলো না বৃন্দাবনবাবুকে। গড়াং উকিল পাঠিয়েছেন শুনে তিনি তো আনন্দে একেবারে গদ গদ। খোঁচা খোঁচা পাকা গোঁফ ছড়িয়ে ফোকলা মুখ বড় করে কপালে হাজারটা ভাঁজ পেলে সে কি এক্সপ্রেশন। তারপর হোমিওপ্যাথি ডাক্তারের মতো কুরে কুরে বৃন্দাবনবাবুর কাছ থেকে সমস্ত ঘটনা জেনে তান্ত্রিক ওপর নিচে দাড়ি দুলিয়ে নাকি গলায় বললেন, বুঝতে পেরেছি, চিন্তা নাই। বৃন্দাবনবাবু এতক্ষণে আশ্বস্ত হলেন। এই প্রথম কেউ তার বিষয়টা বুঝতে পারল বলে ঘোষণা করলেন। সত্যি করে বুঝুক না বুঝুক সেটা এখন গৌণ, কিন্তু তিনি জানেন সমস্যা বুঝলে তবেই না তার সমাধান। বাবা, বিলেত ফেরতের মতো কামরূপ কামাখ্যা ফেরত কিনা। জটাধারী বাবাজি বৃন্দাবনবাবুর ডান হাতটা বাঁ হাতে ধরে রাশিচক্র আঁকা একটা ময়লা বোর্ডের ওপরে 3বার ঘোরালেন। মাথা তুলে বললেন, সাহেবের সঙ্গে ঠিক কি কথা হয়েছে খলসা করুন তো। বৃন্দাবনবাবু এদিক ওদিক এক ঝলক তাকিয়ে শুরু করলেন। একদিন আমি ভোরবেলায় উঠে উঠোনে পাইচারি করছিলাম। ফুরফুরে উত্তরে হাওয়া আসছিল মিষ্টি মিষ্টি। গাটাও শিরশির করছিল একটু। হাঁটা থামিয়ে একটু ফ্রি হ্যান্ড করব বলে হাত দুটো তুলে ঘাড় যেই ঘুরিয়েছি, অমনি হঠাৎ দেখি হাত আষ্টেক দূরে মরমর করে মাটি ফুঁড়ে উঠে আসছেন একজন দশাশই লোক। চুরুকদারি, লাল মুখ, লম্বা লিকলিকে এক ইংরেজ সাহেব। গটগট করে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার বাড়ির চারদিকটা আঙুল ঘুরিয়ে দেখিয়ে বলে উঠলেন, দিস ল্যান্ড ইজ মাইন। যা ভেবেছি ঠিক তাই। লালচে ডগা সাদা গোঁফ পাকিয়ে মিচকি হাসলেন পিশাচ সাধক। কালো ছোপ লাগা দুখানি দাঁত বের করে বললেন, বুঝলেন কিনা, সব ইংরেজি তো খারাপ ছিল না, এই সাহেবটা ভালো ছিলেন। ভালো ছিলেন মানে? হ্যাঁ,
উনি হচ্ছেন সাহেবের প্রেত। এই তো তন্ত্র ছকে দেখা যাচ্ছে পুরো। আপনাকে উনি সাবধান করে দিতে এই ছিলেন। আসলে আপনার বাড়ির নিচে বোমা পোঁতা আছে। বোমা? বৃন্দাবন বাবু আকাশ থেকে পড়লেন। এর মধ্যে আবার বোমা কোত্থেকে এলো? তবে আমার কাছে যখন পড়েছেন তখন চিন্তার কিছু নাই। আমি যাগযজ্ঞ করে ওই মাইন বোমা সমেত ইংরেজের প্রেতকে মাটি থেকে তুলে সোজা গঙ্গায় বিসর্জন করে দেব। তবেই না আমি কামরূপ কামাখ্যা ফেরত হরিতান্ত্রিক। মাছি তাড়ানোর ভঙ্গিমায় এক লহমায় সমাধান সূত্র বাতলে দিলেন হরিসাধন তান্ত্রিক। তারপর হাসি হাসি পিটপিটে চোখে বললেন, বাড়ি গিয়ে গিন্নিমাকে তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে বলুন। গিন্নি মণিকুন্তলার মুখটা এক ঝটকায় মনে পড়ে গেল বৃন্দাবন বাবুর। আর তখনই মশারি ফাটিয়ে চিৎকার করে উঠলেন, ইউরেকা! আর্কিমিডিসের পরে সম্ভবত দ্বিতীয়বার এমন জোরে উচ্চারিত হলো শব্দটা। মণিকুন্তলা বেডটি নিয়ে কর্তাকে ঘুম থেকে ওঠাতে এসে চিৎকারে চিৎপটাং হচ্ছিলেন আর কি। যা হোক করে সামলে নিলেন। বৃন্দাবন বাবু তখন বিছানায় বসে পাশ বালিশটাকে কোলে তুলে গিন্নির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। বুঝলে কুন্তলা, আইনস্টাইন পেয়েছিলেন, রবীন্দ্রনাথ পেয়েছেন, আজ আমিও পেয়ে গেলাম। মণিকুন্তলা ভুরু কুঁচকে গোটা বিষয়টা শুনে স্বামীকে শুধলেন, এই পুরো গপ্পটা তুমি স্বপ্নে পেলে? বৃন্দাবন বাবু চায়ের কাপ হাতে মাথা দুলিয়ে দুলিয়ে জয়ের আনন্দ উপভোগ করতে লাগলেন। খাটে কর্তার পাশে বসে পড়ে মণিকুন্তলা সোহাগী কণ্ঠে বলে উঠলেন, ওগো, ভগবান এবার মুখ তুলে চেয়েছেন। তার ইচ্ছায় এতদিনে তুমি ঠিকঠাক লেখক হলে। বৃন্দাবন বাবু একইভাবে বসে রইলেন। দীর্ঘদিনের জীবন সঙ্গিনীর দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, একে তো স্বপ্ন প্রদত্ত গল্প, তাও ভূত বিষয়ে কি বলা যায়, সেখানে ভগবান এলেন কোত্থেকে? আর কিছু ভাবতে চাইলেন না বৃন্দাবন বাবু। মণিকুন্তলার দিকে তাকিয়ে রইলেন, তাকিয়েই রইলেন। অল্প জীবন গল্প জীবনে আমাদের এই কাজটি আপনার যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন। নিয়মিত নিত্য নতুন কাহিনী শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ, ভালো থাকবেন।